ইরানে ট্রাম্পের মেজর কমব্যাট অপারেশন, ব্যর্থ শান্তি আলোচনা আর নৌ অবরোধে উত্তাল মধ্যপ্রাচ্য। হোয়াইট হাউসে রাজকীয় নৈশভোজ, ট্রাম্পকে রাজা চার্লসের ঐতিহাসিক HMS ট্রাম্প ঘণ্টা উপহার। মার্কিন পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, আমেরিকার 250তম জন্মদিনে এক ঐতিহাসিক পদক্ষেপ। এবং ইউর কঠোর নজরদারিতে মেটা, শিশুদের সুরক্ষায় ব্যর্থতায় গুনতে হতে পারে বিশাল জরিমানা। আসসালামু আলাইকুম, আমি নিয়ামতুল্লাহ সিরাজি আপনাদের সাথে ছিলাম বাংলাদেশ টিভির প্রাইম নিউজে। শুনছিলেন এসএনএস হুমলন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা এবার আরও প্রকট হয়ে উঠল। গত 28 ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে মেজর কমব্যাট অপারেশন বা বড় ধরনের সামরিক অভিযানের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ এক বিশাল বিমান হামলায় ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি, সরকারি দপ্তর এবং অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এই পদক্ষেপের ফলে পুরো অঞ্চল এখন এক ভয়াবহ যুদ্ধের মুখে দাঁড়িয়ে। সম্প্রতি পাকিস্তানের 2 সপ্তাহের যুদ্ধবিরতির পর অনুষ্ঠিত মার্কিন ইরান শান্তি আলোচনায় কোনো ফল ছাড়াই শেষ হয়েছে। ট্রাম্প জানিয়েছেন, যতদিন না ইরান একটি চূড়ান্ত শান্তি প্রস্তাব জমা দিচ্ছে এবং আলোচনা শেষ হচ্ছে, ততদিন এই যুদ্ধবিরতি যেমন চলবে তেমনি দেশটির উপরে নৌ অবরোধও অব্যাহত থাকবে। তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে আলোচনার ফলাফল যে কোনো দিকেই যেতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, ট্রাম্পের এই ওপেন এন্ডেড বা অনির্দিষ্টকালীন যুদ্ধবিরতি ও অবরোধ আসলে ইরানকে চরম চাপে ফেলে নমনীয় করার একটি বড় কৌশল। তবে সামরিক হামলার পর তেহরান আলোচনার টেবিলে ফিরবে নাকি পাল্টা আঘাতের পথে হাঁটবে, তা নিয়ে বিশ্বজুড়ে আতঙ্ক বিরাজ করছে। এক জমকালো রাষ্ট্রীয় নৈশভোজে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের একটি ঐতিহাসিক পিতলের ঘণ্টা বা বেল উপহার দিয়েছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। 1944 সালে তৈরি HMS ট্রাম্প নামক একটি ব্রিটিশ সাবমেরিনের এই ঘণ্টাটি দুই দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্বের প্রতীক হিসেবে তুলে দেওয়া হয়। হোয়াইট হাউসের ইস্ট রুমে আয়োজিত এই হোয়াইট টাই ডিনারে মেলানিয়া ট্রাম্প এবং রানী কামিলা সহ উপস্থিত ছিলেন শীর্ষ মার্কিন কর্মকর্তা ও টেক জায়ান্ট CEOরা। রাজা চার্লস রসিকতা করে বলেন, কখনো আমাদের প্রয়োজন হলে কেবল এই ঘণ্টাটি বাজাবেন। ডিনারে ট্রাম্প ও চার্লস দুই দেশের পারস্পরিক গর্ব এবং দেশপ্রেম নিয়ে কথা বলেন। ট্রাম্প বিশেষভাবে উল্লেখ করেন যে ইরানকে পরমাণু অস্ত্র অর্জন করতে না দেওয়ার ব্যাপারে রাজা চার্লস তার সাথে পূর্ণ একমত পোষণ করেছেন। নৈশভোজে 1814 সালে ব্রিটিশদের হোয়াইট হাউস পুড়িয়ে দেওয়ার চেষ্টা নিয়ে রাজা চার্লসের হাস্যরসাত্মক মন্তব্য অতিথিদের আনন্দ দেয়। একই সাথে সাম্প্রতিক করেসপন্ডেন্টস ডিনারে শুটিং নিয়ে শোক প্রকাশ ও ট্রাম্পের সাহসের প্রশংসা করেন তিনি। দুই নেতার এই আন্তরিকতা মধ্যপ্রাচ্য সংকট ও আন্তর্জাতিক রাজনীতিতে US-UK সম্পর্কের নতুন সমীকরণ হিসেবে দেখা হচ্ছে। জ্বালানি তেলের লাগামহীন দাম আর ইরান যুদ্ধের প্রভাবে ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তায় এখন ঐতিহাসিক ধস। রেকর্ড করা 34% জনসমর্থন নিয়ে হোয়াইট হাউসে কিভাবে টিকে থাকবেন তিনি? দ্রব্যমূল্য কমানোর প্রতিশ্রুতি কি তবে স্বপ্নেই থেকে যাচ্ছে? বিশ্ব রাজনীতি ও মার্কিন অর্থনীতির এই অস্থিরতা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেয়ার পর বর্তমানে সবচেয়ে কঠিন সময় পার করছেন ডোনাল্ড ট্রাম্প। রয়টার্স ইপসোসের সর্বশেষ জরিপ অনুযায়ী ট্রাম্পের জনসমর্থন নেমে এসেছে মাত্র 34%। মূলত জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং ইরানের সাথে চলা বিতর্কিত যুদ্ধের কারণেই মার্কিনিরা বর্তমান প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছেন। 2025 সালের জানুয়ারিতে দায়িত্ব নেয়ার সময় ট্রাম্পের জনপ্রিয়তা ছিল 47%, কিন্তু 28 ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকেই এই সূচক নিচের দিকে নামতে থাকে। বিশেষ করে জ্বালানি তেলের দাম 41% বৃদ্ধি পেয়ে গ্যালন প্রতি $4.18 ছাড়িয়ে যাওয়ায় সাধারণ মানুষ ক্ষুব্ধ। জরিপে দেখা গেছে, জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে ট্রাম্পের ওপর আস্থা রাখছেন মাত্র 22% মানুষ। যদিও অধিকাংশ রিপাবলিকান এখনও ট্রাম্পের পাশে আছেন, তবে তাদের মধ্যে 41%ই বর্তমান মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতায় অসন্তুষ্ট। মধ্যবর্তী নির্বাচনের আগে স্বতন্ত্র ভোটারদের মধ্যেও ট্রাম্পের জনপ্রিয়তা কমেছে, যা আগামী নভেম্বরে কংগ্রেসের নিয়ন্ত্রণে রিপাবলিকানদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
গত শনিবার হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের ডিনারে ট্রাম্পকে লক্ষ্য করে এক বন্দুকধারীর ব্যর্থ হামলার ঘটনাও জনমতে তেমন প্রভাব ফেলতে পারেনি। ফেডারেল প্রসিকিউটররা এই ঘটনাকে প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা হিসেবে অভিহিত করেছেন। ট্রাম্প ক্ষমতায় এসেছিলেন দ্রব্যমূল্য কমানোর প্রতিশ্রুতি দিয়ে, কিন্তু বর্তমানে তার অর্থনৈতিক রেটিং মাত্র 27%, যা তার আগের মেয়াদের এবং এমনকি জো বাইডেনের সবচেয়ে খারাপ সময়ের চেয়েও নিচে। ইরান যুদ্ধ কিছুটা স্থিমিত হলেও তেলের সংকট এবং ক্রমবর্ধমান দাম ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যতের ওপর এক বড় প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে। মার্কিন পাসপোর্টের চেহারায় বড় বদল। আমেরিকার 250তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্টেট ডিপার্টমেন্ট নিয়ে আসছে বিশেষ পাসপোর্ট, যেখানে প্রথমবারের মতো কোনো সিটিং প্রেসিডেন্টের ছবি ও স্বাক্ষর স্থান পাচ্ছে। বিস্তারিত রিপোর্টে। আমেরিকার 250তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক ঐতিহাসিক পদক্ষেপ নিল দেশটির স্টেট ডিপার্টমেন্ট। প্রথমবারের মতো মার্কিন পাসপোর্টের ভেতরে দেখা যাবে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি এবং তার সোনালী স্বাক্ষর। নিউ ইয়র্ক পোস্টের বরাতে জানা গেছে, দেশটির 250তম প্রতিষ্ঠাবার্ষিকী বা সেমি কুইনসেন্টেনিয়াল উদযাপনের অংশ হিসেবে এই বিশেষ ডিজাইনের পাসপোর্ট আনা হচ্ছে। পাসপোর্টের ভেতরের কভারে থাকবে প্রেসিডেন্টের একটি খোদাই করা প্রতিকৃতি বা পোর্ট্রেট, যার ব্যাকগ্রাউন্ডে থাকছে আমেরিকার স্বাধীনতার ঘোষণা এবং পতাকার প্রতিচ্ছবি। এই পাসপোর্টে আরও কিছু বিশেষত্ব থাকছে। প্রেসিডেন্টের ছবির ঠিক নিচে থাকবে তার সিগনেচার, যা সোনালী রঙে মুদ্রিত। পাসপোর্টের অন্য পাতায় থাকবে বিখ্যাত শিল্পী জন ট্রাম্বুলের আঁকা ঐতিহাসিক ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স স্বাক্ষরের সেই বিশেষ মুহূর্তটি। পেছনের কভারে 1777 সালের প্রথম অফিসিয়াল পতাকার আদলে নীল ও সোনালী নকশা থাকবে, যার মাঝখানে লেখা থাকবে 250। তবে এই পাসপোর্টটি সবার জন্য বাধ্যতামূলক নয়। যারা শখের বসে সংগ্রহ করতে চান তারা এটি নিতে পারবেন। আপাতত প্রায় 2.5 লাখ কপি সীমিত আকারে ছাড়া হবে এবং এটি শুধুমাত্র ওয়াশিংটন পাসপোর্ট এজেন্সি অফিস থেকে সংগ্রহ করা যাবে। তবে স্টেট ডিপার্টমেন্ট আশ্বস্ত করেছে যে এই নতুন ডিজাইনের কারণে পাসপোর্টের নিরাপত্তা ফিচারে কোনো পরিবর্তন বা ঝুঁকি তৈরি হবে না। শুধু পাসপোর্টই নয়, আমেরিকার 250 বছর পূর্তি উপলক্ষে ট্রাম্প প্রশাসন আরও বেশ কিছু বড় আয়োজন করছে, যার মধ্যে রয়েছে ন্যাশনাল মলে গ্র্যান্ড পিক্স রেস এবং হোয়াইট হাউসের লনে ইউএফসি ফাইট। আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকার এই নতুন পাসপোর্ট এবং উদযাপন নিয়ে এখন চলছে ব্যাপক আলোচনা। যুক্তরাষ্ট্রে অভিবাসীদের বিনা বিচারে আটকে রাখার কঠোর নীতি অবৈধ ঘোষণা করেছে নিউ ইয়র্কের ফেডারেল আপিল আদালত। আদালতের রায় অনুযায়ী জামিনের সুযোগ না দিয়ে অভিবাসীদের ঢালাওভাবে বন্দি রাখা আইনের ভুল ব্যাখ্যা। ট্রাম্পেরই নিয়োগ দেওয়া বিচারক জোসেফ বিয়াঙ্কো এই নীতিকে অমানবিক বলে সতর্ক করেছেন। এই রায়ের ফলে এখন থেকে হাজার হাজার অভিবাসী জামিনে মুক্তির আইনি সুযোগ পাবেন। যুক্তরাষ্ট্রে অভিবাসীদের ঢালাওভাবে আটকে রাখার কঠোর নীতিতে বড় ধরনের ধাক্কা খেল ট্রাম্প প্রশাসন। নিউ ইয়র্কের একটি ফেডারেল আপিল আদালত এক ঐতিহাসিক রায়ে জানিয়েছে, বিনা বিচারে বা জামিনের সুযোগ না দিয়ে অভিবাসীদের আটকে রাখা সম্পূর্ণ বেআইনি। প্রশাসনের এই নীতিকে আইনের ভুল ব্যাখ্যা হিসেবে বর্ণনা করেছেন আদালত। নিউ ইয়র্ক ভিত্তিক ইউএস কোর্ট অফ আপিলসের 3 বিচারকের একটি প্যানেল সর্বসম্মতিক্রমে এই রায় প্রদান করেন। রায়ে বলা হয়, 1996 সালের একটি পুরনো আইনের অপব্যাখ্যা দিয়ে প্রশাসন এমন এক নীতি চালু করেছিল, যার মাধ্যমে সাধারণ অভিবাসীদেরও জামিনহীন আটকে রাখা হচ্ছিল। মজার বিষয় হলো, এই প্যানেলের নেতৃত্ব দিয়েছেন খোদ ট্রাম্পেরই নিয়োগ দেওয়া বিচারক জোসেফ বিয়াঙ্কো। তিনি তার রায়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকারের এই অবস্থান অভিবাসন ব্যবস্থায় ভয়াবহ অস্থিরতা তৈরি করবে এবং অসংখ্য পরিবারকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে দেবে। প্রশাসনের দাবি ছিল, যারা বর্ডার দিয়ে ঢুকছে বা যারা আগে থেকে আমেরিকায় আছে সবাইকে জামিনহীন আটকে রাখা আইনগতভাবে বৈধ। কিন্তু আদালত এই যুক্তি খণ্ডন করে জানিয়েছেন, যারা বছরের পর বছর আমেরিকায় বসবাস করছেন এবং যাদের কোনো অপরাধমূলক রেকর্ড নেই, তাদের এভাবে আটকে রাখা মৌলিক মানবিকতা এবং সংবিধানের পরিপন্থী। মানবাধিকার সংগঠনগুলো এই রায়কে অভিবাসীদের জন্য এক বিশাল জয় হিসেবে দেখছে। এর ফলে এখন থেকে হাজার হাজার অভিবাসী তাদের মামলার শুনানি চলাকালীন জামিনে মুক্তি পাওয়ায় আইনি সুযোগ পাবেন। যদিও প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি, তবে এই আইনি লড়াই এখন সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে ইউএসসিআইএস অভিবাসন প্রার্থীদের জন্য এফবিআই এর মাধ্যমে এনহ্যান্সড ব্যাকগ্রাউন্ড চেক চালু করেছে। এই নতুন নিয়মে গ্রিন কার্ড ও নাগরিকত্বের আবেদনকারীদের অপরাধমূলক ইতিহাস আরও গভীরভাবে যাচাই করা হচ্ছে। ফলে যাচাইকরণ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত সব পেন্ডিং ফাইল আটকে দেওয়ায় হাজার হাজার অভিবাসীর ভবিষ্যৎ এখন দীর্ঘসূত্রতা ও চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। মার্কিন অভিবাসন ব্যবস্থায় এখন এক অস্থির সময় পার হচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অতি সম্প্রতি অভিবাসন আবেদনকারীদের জন্য এনহ্যান্সড বা আরও উন্নত নিরাপত্তা তল্লাশি বাধ্যতামূলক করেছে, যা দেশটির অভিবাসন অঙ্গনে বড় ধরনের নাড়া দিয়েছে। গত 27 এপ্রিল 2026 থেকে কার্যকর হওয়া এই নতুন নির্দেশনায় বলা হয়েছে, এফবিআই এর নেক্সট জেনারেশন আইডেন্টিফিকেশন সিস্টেমের মাধ্যমে এখন থেকে প্রত্যেক আবেদনকারীর অপরাধমূলক ইতিহাসের গভীরতর তথ্য সংগ্রহ করা হবে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো ইউএসসিআইএস কর্মকর্তাদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যেন এই বর্ধিত ব্যাকগ্রাউন্ড চেক সম্পন্ন না হওয়া পর্যন্ত কোনো পেন্ডিং আবেদন অনুমোদন করা না হয়। এমনকি যাদের ফিঙ্গারপ্রিন্ট বা বায়োমেট্রিক তথ্য 27 এপ্রিলের আগে জমা দেওয়া হয়েছিল তাদের তথ্যগুলো পুনরায় যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে গ্রিন কার্ড, নাগরিকত্ব বা রাজনৈতিক আশ্রয়ের জন্য অপেক্ষারত হাজার হাজার আবেদনকারীর ভাগ্য এখন এক অনিশ্চিত প্রশাসনিক বেড়াজালে আটকে গেল। 2025 সালে দায়িত্ব নেওয়ার পর থেকেই ট্রাম্প প্রশাসন অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার এবং অবৈধ অভিবাসন রুখতে ব্যাপক কড়াকড়ি শুরু করেছে। প্রশাসনের দাবি, আমেরিকার নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে এই গভীরতর তদন্ত অপরিহার্য। তবে মানবাধিকার কর্মী এবং নাগরিক অধিকার রক্ষা সংগঠনগুলো এই পদক্ষেপের কড়া সমালোচনা করছে। তাদের মতে এটি কেবল অভিবাসন প্রক্রিয়াকে দীর্ঘায়িতই করবে না, বরং যথাযথ আইনি প্রক্রিয়া এবং বাক স্বাধীনতার ওপর এক ধরনের আঘাত। বিশেষ করে জাতিগত সংখ্যালঘুদের জন্য মার্কিন অভিবাসন স্বপ্ন এখন এক গভীর শঙ্কার মুখে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় 2 বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকাণ্ডের তদন্তে উঠে এসেছে কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারের চাঞ্চল্যকর তথ্য। অভিযুক্ত হিশাম অপরাধ সংগঠনের আগে ও পরে এআই চ্যাটবটের সাহায্য নিয়েছিল, যা প্রযুক্তি বিশ্বের নৈতিকতা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন তুলেছে। প্রযুক্তির এমন অন্ধকার দিক এবং অপরাধীদের ডিজিটাল পদচিহ্ন কিভাবে তদন্তে মোড় ঘটাচ্ছে তা জানতে আমাদের প্রতিবেদনের বিস্তারিত দেখুন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় 2 বাংলাদেশি মেধাবী শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টি হত্যাকাণ্ডে বেরিয়ে আসছে একের পর এক লোমহর্ষক তথ্য। সরকারি কৌঁসুলিদের দাবি, হত্যাকাণ্ডের আগে এবং পরে অভিযুক্ত হিশাম আবু ঘারবিয়ে জনপ্রিয় এআই চ্যাটবটের কাছে লাশ গুম করা এবং অস্ত্র সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন করেছিল। আদালতে জমা দেওয়া প্রসিকিউটরদের রিপোর্টে বলা হয়েছে, লিমন ও বৃষ্টি নিখোঁজ হওয়ার কয়েকদিন আগে হিশাম চ্যাট জিপিটির কাছে জানতে চেয়েছিল মানুষের দেহ প্লাস্টিকের ব্যাগে ভরে ডাস্টবিনে ফেলে দিলে কি হবে। এছাড়াও সে বিনা লাইসেন্সে অস্ত্র রাখা এবং গাড়ির পরিচিতির নম্বর পরিবর্তনের বিষয়েও চ্যাটবটকে প্রশ্ন করেছিল। আদালতের নথি অনুযায়ী 16 এপ্রিল ওই 2 শিক্ষার্থী নিখোঁজ হওয়ার 3 দিন পর হিশাম আবার প্রশ্ন করে, স্নাইপারের গুলি মাথায় লেগে কেউ কি বেঁচে ফিরেছে এবং আমার বন্দুকের শব্দ কি প্রতিবেশীরা শুনতে পাবে। এমনকি 23 এপ্রিল সে চ্যাটবটে নিখোঁজ ও বিপন্ন প্রাপ্তবয়স্ক বলতে কি বোঝায় তাও সার্চ করেছিল। এই ঘটনাটি অপরাধ দমনে টেক জায়ান্ট কোম্পানিগুলোর দায়বদ্ধতা নিয়ে বড় প্রশ্ন তুলেছে। ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেল জেমস উথমায়ার এই ঘটনার প্রেক্ষিতে ওপেন এআই এর বিরুদ্ধে তদন্ত শুরু করছেন। যদিও ওপেন এআই জানিয়েছে তারা তদন্তে সহযোগিতা করছে এবং তারা দাবি করেছে যে চ্যাটজিপিটি কেবল ইন্টারনেটে থাকা তথ্যই সরবরাহ করেছে, কোনো অপরাধে উৎসাহ দেয়নি। বর্তমানে হিশামকে কোনো জামিন ছাড়াই কারাগারে আটকে রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে জোড়া খুনের অভিযোগ গঠন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় এক পুলিশ কর্মকর্তার অপেশাদার আচরণে তোলপাড় সৃষ্টি হয়েছে। ওয়ালমার্টের ভেতরে দুহাত পিচ মোড়া করে বাধা থাকা এক ব্যক্তিকে সজোরে মেঝেতে আছাড় মারেন ওই পুলিশ সদস্য। শিউরে ওঠা সেই ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। ইতিমধ্যে অভিযুক্ত কর্মকর্তাকে বরখাস্ত করে শুরু হয়েছে বিভাগীয় তদন্ত।
তবে কী কারণে এই নিষ্ঠুরতা তা খতিয়ে দেখছে প্রশাসন। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের লাভজয় এলাকার একটি ওয়ালমার্ট স্টোরে এক পুলিশ কর্মকর্তার চরম বর্বরতার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় ওই কর্মকর্তা এক ব্যক্তির হাত পিচ মোড়া করে ধরা অবস্থায় তাকে আচমকা শূন্যে তুলে সজোরে মেঝেতে আছাড় মারেন। এই ঘটনার পর ওই পুলিশ কর্মকর্তাকে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছে। শনিবার রাত 8টার দিকে আটলান্টা থেকে 20 মাইল দূরে অবস্থিত একটি ওয়ালমার্ট স্টোরে বিশৃঙ্খলা সৃষ্টির খবর পেয়ে পুলিশ সেখানে যায়। প্রত্যক্ষদর্শীদের মতে ইলেকট্রনিক্স সেকশনে কথা কাটাকাটির এক পর্যায়ে কোনো উস্কানি ছাড়াই পুলিশ কর্মকর্তা ওই ব্যক্তিকে তুলে আছাড় মারেন। প্রত্যক্ষদর্শী মিস ডিডি জানান, আছাড়ের শব্দ এতটাই তীব্র ছিল যে আমরা ভেবেছিলাম লোকটা মারা গেছে। আহত ব্যক্তিকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তবে তার শারীরিক অবস্থা সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। লাভজয় পুলিশ প্রধান স্টিভ রাইট জানিয়েছেন, ওই ব্যক্তির বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করা হবে না এবং অভ্যন্তরীণ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্ত কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে রাখা হয়েছে। এই ঘটনার ভিডিও ভাইরালের পর পুলিশের অতিরিক্ত শক্তি প্রয়োগ নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। পুলিশ বিভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস দিলেও প্রত্যক্ষদর্শীরা ওই কর্মকর্তার সরাসরি বরখাস্তের দাবি জানিয়েছেন। মিশিগানের সাউথফিল্ডে বাংলাদেশি মালিকানাধীন নতুন রেস্টুরেন্ট কারিফাইয়ের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়েছে। শুক্রবার দুপুরে গ্র্যান্ড ওপেনিংয়ে ছিল ভোজন রসিকদের ভিড়। ভারতীয় শেফের হাতের স্বাদে শুরু হওয়া এই রেস্টুরেন্টকে ঘিরে দেখা গেছে ব্যাপক আগ্রহ। বিস্তারিত রিপোর্টে। গত 24 এপ্রিল যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের সাউথফিল্ড শহরে যাত্রা শুরু করল বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্ট কারিফাই ইন্ডিয়ান কুইজিন। শুক্রবার গ্র্যান্ড ওপেনিংয়ে ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাউথফিল্ড সিটি মেয়র ডক্টর ক্যানসন জে সিলভার। বাংলাদেশি মালিকানাধীন এই রেস্টুরেন্টে ভারতীয় শেফের তত্ত্বাবধানে প্রস্তুত করা হচ্ছে বিভিন্ন ঐতিহ্যবাহী ও আধুনিক ইন্ডিয়ান, পাকিস্তানি ও বাংলাদেশি খাবার। উদ্বোধন উপলক্ষে পুরো মেনুতে 50% ছাড় দেয়া হয়, যা ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং দিনভর ছিল দর্শনার্থীদের ভিড়। রেস্টুরেন্টটি সাউথফিল্ডের টেলিগ্রাফ রোডে অবস্থিত। কারি ফাইতে হালাল খাবারের নিশ্চয়তার পাশাপাশি থাকছে কারি আউট ও ক্যাটারিং সার্ভিস। Hi everyone, we are Carify Indian Cuisine located in Southfield. We're in between Telegraph and 9 Mile. Do give us a try. We do serve all South Asian menu, so we do have Bengali, Pakistani and Indian menu as well on the menu. We do catering and delivery as well, so do have us for your events and everything. Hey everyone, this is Rimu. I'm from Carify Indian Cuisine. It is an Indian restaurant. It's located in Southfield, Telegraph and 9 Mile, and we do have all the Indian foods, and we do also do a catering. So if you guys need any catering or any fine dining experience, of course I would like everybody to come and try and give us a shot. Thank you. This was our first time here and the food was really good. In particular, the chicken biryani we really liked, and we had the pepper fried chicken. That was really good too. I definitely recommend it. আসসালামু আলাইকুম, আমি আজকে এখানে কারিফাই রেস্টুরেন্টের গ্র্যান্ড ওপেনিং ছিল। অত্যন্ত সুন্দরভাবে গ্র্যান্ড ওপেনিংয়ের সেরেমনি অনুষ্ঠানটি সম্পাদন হয়েছে। এই রেস্টুরেন্টটি সাউথফিল্ড সিটির টেলিগ্রাফ রোডের মধ্যে অবস্থিত বাংলাদেশি মালিকানাধীন ইন্ডিয়ান এবং বাংলাদেশি সুস্বাদু খাবারের এই রেস্টুরেন্ট। আপনারা সবাই আসবেন, গ্র্যান্ড ওপেনিংয়ে অনেক সাপোর্ট ছিল। আপনারা সবাই আসবেন, কমিটি সবাই আমাদেরকে সাপোর্ট করবেন। সবাইকে আবারও ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আসলে বিজনেস তো আপনি যেখানেই করবেন, বিজনেস তো কম বেশি একটা কিছু হবে, কিন্তু আমাদের বাঙালি অধ্যুষিত ডেট্রয়েট মেট্রোর যে এরিয়াগুলোতে আমাদের বাঙালি কমিউনিটিরা বেশি থাকে, সেখানে একাধিক আমাদের বাঙালি রেস্টুরেন্ট আছে। আমরা চিন্তা করলাম যে আমরা যদি ইংলিশদের সিটিতে, এই সিটিতেও বাঙালি কম বেশি 2-4টা ফ্যামিলি আছে আমার জানা মতে, তো আমরা চিন্তা করলাম ইংলিশদের সিটিতে যদি আমরা এই রেস্টুরেন্টগুলো করি। কেননা আপনারা জানেন আজকে বিগত 50 থেকে 70 বছর পূর্বেও আমাদের পূর্বপুরুষরা ইউরোপ আমেরিকাতে মেজর সিটিগুলোতে আমাদের খাবারগুলা ইংলিশদের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন, ইন্ডিয়ান রেস্টুরেন্টরা করেছিলেন। তো
এখন কিন্তু আলহামদুলিল্লাহ বাঙালিদের মধ্যেও অনেকেই আপনার মেজর সিটি বলেন কিংবা ছোট ছোট সিটি যেগুলো আছে সেগুলোতে বাঙালিরা অনেক রেস্টুরেন্ট করছেন। তারই ধারাবাহিকতায় আমরা সাউথফিল্ডকে বেছে নেওয়া। এখানে যদি আমরা বাঙালি একটা রেস্টুরেন্ট করি তাইলে এদেশের মানুষদের কাছে এই খাবারগুলো আরও অনেকটা প্রিয় এবং সেটা আমাদের ইতিহাস ঐতিহ্য আমাদের ফুডের টেস্ট সবগুলোকে ইংলিশদের মাঝে ছড়িয়ে দিতে পারলাম, সেই লক্ষ্যেই কিন্তু এই সিটিটাকে বেছে নেওয়া। এবং আলহামদুলিল্লাহ আমরা অনেক সাড়া পাচ্ছি এখানে ইংলিশদের মধ্যে। আপনার সব ধরনের মানুষরাই আসতেছে, অনেক বেশি সাপোর্ট করতেছে এবং আমাদের ধারণার চেয়েও বাইরে। আমি সাথে এইটুকু অনুরোধ আমি বাঙালিদের কাছেও রাখবো যে আপনারাও আসবেন, আপনারা আমাদের এই ফুডের টেস্ট নেবেন। এখানে বাঙালি মেনু, ইন্ডিয়ান মেনু সব কিছুই আপনারা এখানে পাবেন। পাশাপাশি আমি আরও অনুরোধ করব আমাদের এখানে ক্যাটারিং বেস্ট প্রফেশনাল সাপোর্ট আছে আমাদের ক্যাটারিং সার্ভিস দেওয়ার জন্য। খুব কম সময়ে কম মূল্যে আপনারা আপনাদের যে কোনো রকমের ক্যাটারিং আমরা করতে প্রস্তুত। তো আপনারা সেই সাপোর্টটুকু আমাকে দিবেন। আমি বাঙালিদের কাছে, বাঙালি কমিউনিটির কাছে এইটুকু অনুরোধ রাখবো। আর সর্বোপরি বলবো যে আমাদেরকে আপনারা আসবেন, একটু স্টপ বাই করেন, আমাদেরকে দেখেন, ভিজিট করেন এবং আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। স্থানীয় আমেরিকান সহ বাংলাদেশি কমিউনিটির সদস্যরা উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে এই নতুন উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতে রেস্টুরেন্টের সফলতা কামনা করেন। বাংলাদেশি উদ্যোগ আর ভারতীয় স্বাদের সমন্বয়ে কারিফাই হয়ে উঠতে পারে সাউথফিল্ডের নতুন জনপ্রিয় খাবারের ঠিকানা। ইউরোপীয় ইউনিয়নের কঠোর ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট বা ডিএসএ লঙ্ঘনের দায়ে অভিযুক্ত হয়েছে মেটা প্ল্যাটফর্মস। বুধবার ইইউ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে ফেসবুক এবং ইনস্টাগ্রাম 13 বছরের কম বয়সী শিশুদের অ্যাক্সেস বন্ধ করতে কার্যকর ভূমিকা নিতে ব্যর্থ হয়েছে। 2 বছর ব্যাপী তদন্তের পর ইউরোপীয় কমিশন তাদের প্রাথমিক অনুসন্ধানে জানিয়েছে ইউরোপের প্রায় 10 থেকে 12% শিশু বর্তমানে এই প্ল্যাটফর্মগুলো ব্যবহার করছে। ইউ টেক প্রধান হেনা ভিরকুনের কড়া ভাষায় বলেছেন, মেটার ব্যবহারের শর্তাবলী কেবল কাগজে কলমেই সীমাবদ্ধ। বাস্তবে শিশুদের সুরক্ষায় কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। মেটা যদি এই পরিস্থিতির দ্রুত সমাধান না করে তবে তাদের বৈশ্বিক বার্ষিক আয়ের প্রায় 6% পর্যন্ত জরিমানা করার বিধান রয়েছে। মেটা এই অভিযোগের বিরোধিতা করে জানিয়েছে তারা শিশুদের অ্যাকাউন্ট শনাক্ত ও অপসারণে কাজ করছে এবং আগামী সপ্তাহে নতুন কিছু ব্যবস্থার ঘোষণা দেবে। তবে ইইউ কমিশন স্পষ্ট করে দিয়েছে যে মেটাকে তাদের ঝুঁকি মূল্যায়ন পদ্ধতি আমূল পরিবর্তন করতে হবে। বিশ্বজুড়ে শিশুদের উপরে সোশ্যাল মিডিয়ার নেতিবাচক প্রভাব নিয়ে উদ্বেগের মাঝেই মেটার বিরুদ্ধে এই বড় পদক্ষেপ এলো। এ ছিল বাংলা টিভির প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।